আমি আজকে মাইক্রোফোনের সামনে বসে আছি এক ধরনের বুকে পাথর চাপা দিয়ে। কারণ আজকাল পত্রিকা খুললেই মনে হয় এদেশে যেন একটা নিরাপত্তাহীন দেশে, এই দেশ যেন একটা নিরাপত্তাহীন দেশে পরিণত হয়েছে। ছাত্র জনতার এক অভূতপূর্ব বিপ্লবের পর এদেশের মানুষ আশা করেছিল রাষ্ট্র পরিচালনায় শতভাগ স্বচ্ছতা, ইনসাফ ও নাগরিক অধিকার কায়েম হবে। কিন্তু আজ জনগণের প্রকাশ্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যখন পর্দার আড়ালে নীতি নির্ধারিত হয়, তখন রাষ্ট্রের প্রতিটি স্তরে দোষ নামতে বাধ্য। এটাই স্বাভাবিক। আপনারা জানেন যে আমাদের পল্লবীতে রামিসা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যে শিশু হত্যা এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, তাতে এদেশের শিশুরা আর কেউ নিরাপদ ভাবে না। শিশুদের মায়েরাও আজকে প্রকাশ্যে বলছে যে আমাদের শিশুদেরকে আমরা বুকে আগলে ধরব, কারণ আমাদের শিশুদের নিরাপত্তা দেওয়ার কেউ এদেশে নাই। এজন্য কয়েক সপ্তাহ আগে আমি যখন পল্লবীতে রামিসার মায়ের চোখের দিকে তাকিয়েছিলাম, আমি তখন দেখেছিলাম যে তার কান্না শেষ হয়ে আসছে, তার চোখে কোনো পানি নেই। ছিল শুধু একটি প্রশ্ন, আমার 7 বছরের মেয়ের হত্যাকারীদের বিচার হবে তো? এবং তারা এও বলেছিলেন যে আসলে বিচার হবে না। তারা বলেছিলেন খুনিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন অথবা আমাদের সন্তান ফিরিয়ে দেন, আমরা বিচার চাই না। চট্টগ্রামের বাকালিয়ায় মাত্র 3 বছরের একটা শিশু এর মধ্যে এই ঘটনার পরে ধর্ষণের শিকার হয়েছে। 3 বছরের শিশু তো এখনও হাঁটতে শিখতেছে, মা মা বলে ডাকা শিখতেছে। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত 16 মাসে এই দেশে 522টি শিশু হত্যা হয়েছে, 1223টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গড়ে প্রতি মাসে 76টি শিশু হয় ধর্ষণের শিকার, না হলে হত্যার শিকার। প্রতিদিন প্রতি ঘন্টায় এদেশে একটি শিশু কোথাও না কোথাও নির্যাতনের শিকার হচ্ছে, পরিসংখ্যান বলতেছে। মায়েরা যখন একদিকে তাদের শিশুদের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত, অন্যদিকে তখন ঢাকা মহানগরী উত্তরসহ দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের এক ভয়াবহ প্রাদুর্ভাব আমরা দেখছি। অথচ আমাদের বর্তমান সরকার এবং তাদের জনপ্রতিনিধিরা এ নিয়ে কোনো সচেতনতা ক্যাম্পেইন বা টিকাদান বোধ বা কোনো একটা কার্যক্রম যেটা দেখলে মনে হয় সরকারের জনপ্রতিনিধিরা বা সরকার তারা কার্যকরীভাবে অ্যাক্টিভ আছে, এটা খুব একটা চোখে পড়ছে না। আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো বলতে পারবেন। সাংবাদিক ভাই এবং বোনেরা, ঈদুল আজহায় ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হয়েছে। বলতে পারেন বাড়ার নৈরাজ্য চলেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে দেশের প্রধান দূরপাল্লার রুটের মধ্যে প্রায় প্রতিটি রুটেই বাস মালিকদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সাধারণ যাত্রীদের কাছ থেকে কোটি কোটি টাকা অতিরিক্ত ভাড়া হাতিয়ে নেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা প্রকাশ্যে ডাকাতি করা হয়েছে। এই অতিরিক্ত ভাড়ার জুলুমের কারণে আমাদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বাধ্য হয়ে ট্রাকের ছাদে, ফিটনেসবিহীন বাসে কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ির পথে যাত্রা করেছে, যার ফলে সড়কে আরও একটা মৃত্যুর মিছিল আর ট্র্যাজেডির ক্ষেত্র তৈরি করা হয়েছে। কিছুদিন আগে বিগত ঈদযাত্রায় আমরা দেখেছি কীভাবে সরকারি ট্রাফিক অব্যবস্থাপনার কারণে 394টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল। অথচ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিন্ডিকেট ভাঙ্গার বদলে মাঠ পর্যায়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। চাঁদাবাজি কোন ঢাকা উত্তরের রাস্তায় এখন একটা আতঙ্ক বিরাজ করছে। গত 3 মাসে সারা দেশে 854টি খুনের ঘটনা ঘটেছে। শুধু এই ঢাকা শহরে খুন হয়েছেন 61 জন। চাঁদাবাজরা আজকে এতটাই বেপরোয়া যে
সোনারগাঁয়ে একজন অটো চালককে মাত্র 10 টাকা চাঁদা না দেওয়ার কারণে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। সেই চালক আর বাড়ি ফিরেননি। 24-এর গণঅভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীরা এখন রাজধানীতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছে। ঢাকা উত্তরের সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই সরকার জিরো টলারেন্স আর কুইক রেন্টাল বাতিলের মতো বড় বড় বুলি আওড়ায়, কিন্তু ভেতরে ভেতরে সেই হাসিনা আমলের মাফিয়াদের 42,618 কোটি টাকার চুক্তিকে বহাল ডেকে বখরাবাজি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। মাঠে সরকারের কাজ সম্পূর্ণ অদৃশ্যমান, আমরা সেরকম কোনো দৃশ্যমান কাজ দেখছি না। আমরা বিগত ঈদে এই যে বাজার ব্যবস্থাপনা করতে গিয়ে এই সরকার যে কাজগুলো করেছে তার কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাংবাদিক ভাইরা, নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা উত্তরের কোথাও কোথাও জোরপূর্বক হাট বসিয়ে জনগণকে জিম্মি করা হয়েছিল, তার প্রমাণ আমাদের কাছে আছে। মিরপুর ইস্টার্ন হাউজিং খেলার মাঠ ও সংলগ্ন রাস্তা অনুমোদিত সীমানা ছাড়িয়ে মূল ইভিনিং ওয়াক ও চলাচলের রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছিল। উত্তরা 17 নম্বর সেক্টর বৃক্ষমেলা প্রাঙ্গণ ও আশপাশ আবাসিক এলাকার ভেতরের সরু রাস্তাগুলো দখল করে জোরপূর্বক বাস গেড়ে সাধারণ মানুষের গাড়ি বের হওয়ার পথ বন্ধ করা হয়েছিল। মোহাম্মদপুর বসিলা 4টি রাস্তার মোড় ও তৎসংলগ্ন খালি জায়গা মেইন রোডের উপর পশুর গাড়ি দাঁড় করিয়ে তীব্র যানজট তৈরি করা হয়েছে, যেখানে স্থানীয় প্রভাবশালীরা সাধারণ মানুষের উপর হাসিল নিয়ে জুলুম করেছে। খিলক্ষেত নতুন বাজার সংলগ্ন মেইন রোড ও আশপাশের গলি, রেললাইন একদম কাছাকাছি এবং মূল সড়ক দখল করে হাট বসানোয় দুর্ঘটনার চরম ঝুঁকি তৈরি করা হয়েছিল। উত্তরা দিয়াবাড়ি উত্তরা সেন্টার মেট্রো স্টেশন সংলগ্ন খালি জায়গা এবং গোল চত্বরের নিচের প্রধান সড়ক দখল করে এবার সম্পূর্ণ অবৈধভাবে এই পশুর হাট বসানো হয়েছে। শুধু এখানে শেষ নয়, এই পশুর হাট রিলেটেড একটু বলে দেই। আমি নিজে বের হয়েছিলাম পশুর হাটে দেখতে। 4 ধরনের দুর্নীতি করা হয়েছে। প্রথম হলো যে ট্রাকটা আসে, এই ট্রাক ঢুকার আগে একটা টোকেন দেওয়া হয়েছে। এই টোকেন প্রত্যেক ট্রাক 5,000 টাকা দিয়ে এই টোকেন সংগ্রহ করতে হয়েছে। কোনো কারণে যদি টোকেন হারাই ফেলে তাহলে যত জায়গায় সামনে পড়েছে চাঁদাবাজদের, তাদেরকে আলাদাভাবে টোকেন হারাই ফেলছে আবার টাকা দিতে হয়েছে। তারপরে প্রত্যেক গরুকে ধরেন একটা টাকায় যদি 10টা গরু থাকে তাহলে গরু কেন্দ্রিক হয়তো আরও 2,000 টাকা করে দিতে হয়েছে। তারপরে গরু যেখানে বসে দাঁড়ায় থাকবে কেনা হবে, যেখান থেকে গরুকে যে জায়গায় দাঁড় করানো রাখানো হবে সেই জায়গা নির্ধারণের জন্য আবার চাঁদা নেওয়া হয়েছে। হাসিলের জন্য তো নেওয়া হয়েছে। এইভাবে একদিকে বলা হচ্ছে না সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক, কিন্তু আসলে বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভিতরে সদরঘাট সব কিন্তু আগের মতোই চালানো হয়েছে। একইভাবে বর্জ্য নিষ্কাশনের অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের পরিসংখ্যান আমি আপনাদেরকে দিচ্ছি। সিটি কর্পোরেশন বলে 24 ঘন্টা, কিন্তু বাস্তবতা কি? গত বছরের অফিসিয়াল ও মাঠ পর্যায়ের ডাটা এবং জনদুর্ভোগের চিত্র আপনাদের সামনে আমি এখন বলছি। বর্জ্যের বিশাল পরিমাণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কোরবানি পরবর্তী 3 দিনে প্রায় 10 থেকে 12,000 টন পশুর বর্জ্য উৎপাদিত হয় এখানে। এর মধ্যে বড় একটা অংশ সঠিক সময়ে না সরানোয় গলির মোড়ে স্তূপ হয়ে থাকে। 24 ঘন্টার মিলিত বাস্তব ভোগান্তি। পরিসংখ্যানে দেখা গেছে মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার হলো ঢাকা উত্তরের অভ্যন্তরীণ গলি এবং সেকেন্ডারি ট্রান্সফার সেন্টারগুলোর আশপাশের প্রায় 40 এলাকায় 3 থেকে 4 দিন পর্যন্ত, আজকে পর্যন্ত দুর্গন্ধ মামলা ও ময়লা পানি জমে আছে। তীব্র স্বাস্থ্য ঝুঁকি, মশা ও ডেঙ্গু। ঈদের এই সময়ে বর্জ্যের রক্ত ও পানি জমে থাকার কারণে এডিস ও কিউলেক্স মশার বংশবৃদ্ধি 1 সপ্তাহের মধ্যে প্রায় 25 থেকে 30 পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। ফলে কোরবানি শেষ হতে না হতেই ঢাকা উত্তরের পরিবারগুলোতে ডেঙ্গু ডায়রিয়ার প্রকোপ মহামারী আকার ধারণ করার স্বাস্থ্যবিজ্ঞানীরা কিংবা সচেতন মানুষেরা আশঙ্কা করছেন, যেভাবে বর্জ্য পড়ে আছে। বৃষ্টি ও ড্রেনেজের জ্যাম। মে জুনের এই মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পশুর চামড়ার উচ্ছিষ্ট খড় ও গোবর ড্রেনের ভেতরে ঢুকে পড়ে। ফলে মিরপুর, শেওড়াপাড়া এবং কাফরুলের মতো এলাকাগুলোতে ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ ব্লক হয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, নোংরা পানির নরক তৈরি হয়। আমি প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, মিরপুর ইস্টার্ন হাউজিং
বা উত্তরায় যখন সাধারণ মানুষের হাঁটার রাস্তা বন্ধ করে আপনাদের নাকের ডগায় অবৈধ হাট বসে, তখন আপনারা কোথায় থাকেন? ডিএনসিসি 10,000 টন বর্জ্য যখন 3 দিন ধরে পচে গলে ডেঙ্গুর মহামারী তৈরি করে, তখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা ব্লিচিং পাউডারগুলো কোন গুদামে লুকিয়ে রাখা হয়েছে জাতি সেটা জানতে চায়। আপনারা দেখেছেন গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকার রাজপথে তিনি বেরিয়েছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী হয়েও তিনি সিটির জনগণের সুখ দুঃখ বোঝার জন্য নেমেছিলেন। তিনি 2 সিটির প্রধান নির্বাহীকে এবং আরও কয়েকজনকে অপসারণের নির্দেশ দিয়েছেন। আমাদের কথা হচ্ছে এই 2 সিটির প্রধান নির্বাহী এবং আরও কয়েকজনকে অপসারণ করলে কি সমস্যার সমাধান হবে? এখানে যে রাজনৈতিক ব্যর্থ প্রশাসক বসিয়েছেন, আপনার তো উচিত তাদেরকে আগে সরানো এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করলে জনগণ সেবা থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে এবং পুরো সিটি যেভাবে নিরাপত্তাহীনতায় আছে, পুরো সিটিতে যেভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে মানুষ আছে, মানুষ যে কোনো সময় রাস্তায় তাদের অধিকার আদায় করার জন্য, তাদের দাবি আদায় করার জন্য তারা রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনাকে ধন্যবাদ, কিছুটা হলেও তো আপনি অ্যাকশন নিয়েছেন, কিন্তু আসল জায়গায় নেন নাই। আপনি আসল জায়গায় কুয়াতে যদি ময়লা পড়ে তাইলে আপনি কয়েক বালতি পানি এখান থেকে বের করে নিলেই কিন্তু ময়লা পরিষ্কার হবে না। কুয়া থেকে মূল ময়লাটাকে আগে সরাইতে হবে। আপনি যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন তাদেরকে সরান এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তাইলেই শুধু এই সমস্যার সমাধান হতে পারে। আদার দেন আপনি যেটা করেছেন কিছুটা হয়তো ওরা এখন ভয় পাবে, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হবে না। আমি সুস্পষ্টভাবে সরকারের কাছে কয়েকটা দাবি পেশ করছি। রামিসা হত্যা মামলা এবং চট্টগ্রামের 3 বছরের শিশু ধর্ষণ মামলায় আগামী কয়েকদিনের মধ্যেই আমরা চাই, নট মোর দেন 30 ডেজ, 30 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। এই সময়ের ভিতরে এটা করা সম্ভব যদি সরকার আন্তরিক হয়। ঢাকা উত্তর সহ সারা দেশে চাঁদাবাজি, শিশু সন্ত্রাসী এবং ঈদ যাত্রায় বাস ভাড়া সিন্ডিকেট দমনে অবিলম্বে বিশেষ যৌথ টাস্কফোর্স গঠন করে এর রহস্যটা উদ্ঘাটন করতে হবে, কারা এটার সাথে জড়িত ছিল এবং তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঈদ যাত্রায় চরম ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো সম্পূর্ণ বন্ধ করতে হবে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিশেষ করে ঢাকা সিটিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে জরুরি ক্র্যাশ প্রোগ্রাম এবং ফ্রি টিকাদান বুথ চালু করতে হবে। এই ব্যাপারে আমি খুব জোর দিচ্ছি যে অবিলম্বে সরকারকে এই হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে এবং ফ্রি টিকাদান বুথ চালু করতে হবে জায়গায় জায়গায়, যাতে টিকা পাওয়া, টিকা নেওয়াটা সহজ হয়। প্রতিটি ওয়ার্ডে সিসিটিভি নেটওয়ার্ক স্থাপন এবং রাতের বেলা পুলিশ ও স্থানীয় যৌথ টহল বাধ্যতামূলক করতে হবে। যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস বেড়েছে, যদি যৌথভাবে এই ব্যবস্থাপনা না হয় তাহলে নগরবাসী যে উদ্বেগের মধ্যে আছে সেই উদ্বেগ থেকে যাবে। সর্বোপরি আমি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করার জন্য আহ্বান জানাবো। আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে আমি জামাত ইসলামীর পক্ষ থেকে বলতে পারি, আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনীতি শুধু রাজনীতি করার জন্য করি না, আমরা রাজনীতি করি মূলত জনগণের কল্যাণকে নিশ্চিত করার জন্য। সেই জনকল্যাণের জায়গা থেকেই আজকের কথাগুলো বলা। আমিও এখানে এসেছি একজন বাবা হিসাবে, একজন নাগরিক হিসাবে। যে দেশে 3 বছরের শিশু নিরাপদ নয়, যে দেশের সড়ক মানেই মৃত্যুর ফাঁদ, সে দেশের সরকার যাই করুক, আলটিমেটলি এখন পর্যন্ত আমরা তাদের শাসনকে সফল শাসন বলতে পারি না। এটা একটা ব্যর্থ শাসন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বা জামাত ইসলামী ঢাকা সিটি নর্থ আমরা হাত গুটিয়ে বসে থাকবো এমনটি নয়। আমাদের স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমার নেতৃত্বে আমি সবগুলো ওয়ার্ডে একটা স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি এবং ঈদের পরের দিন আমরা এই পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো জায়গায়
যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে সাহস জুগিয়েছি, এবং আমরা নিজেরা ঝাড়ু হাতে নিয়ে যতটুকু আমাদের সম্ভব, আমাদের হাতে তো পর্যাপ্ত উপকরণ নেই, আমরা বেসরকারিভাবে মূল উদ্দেশ্য হলো সরকারকে সজাগ রাখা, সচেতন রাখা, তার দায়িত্বের ব্যাপারে তাকে সহযোগিতা করা। আমরা সেটা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমাদের মিডিয়াগুলোতে, আমাদের নিউজও এসেছে যে আমরা কীভাবে ঈদের পরের দিন এবং আজকের দিন পর্যন্ত আমরা তৎপর ছিলাম। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই ঈদে প্রত্যেকটা ওয়ার্ডে গড়ে 10টা করে পশু কোরবানি করে আমরা আমাদের গরিব মানুষের পাশে কোরবানির গোশত নিয়ে পাশে দাঁড়িয়েছি। এটা আমার পক্ষ থেকে, সিটি জামাতের পক্ষ থেকে আমরা করেছি। আপনারা আরও শুনে খুশি হবেন যে জুলাইয়ের বেনিফিশিয়ারি আমরা সবাই, বিশেষ করে বর্তমান সরকার। জুলাই সংগ্রাম না হলে এই সরকার কি এখন কি কোনো সরকার থাকতো? এটা তো আগের সরকার থাকতো। কিন্তু আমি দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমার চোখে পড়ে নাই, হয়তো বা আপনাদের পড়ে থাকলে আমার ভুল শুধরে নেব। সরকারের কোনো তরফ থেকে, সিটি প্রশাসক কিংবা সরকারের কোনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জুলাই যোদ্ধাদের জন্য কিছু তারা করেছেন, কিছু বলেছেন নেগেটিভ কথা বলেছেন, তারা নেগেটিভ কমেন্টস করেছেন জুলাই যোদ্ধাদের ব্যাপারে। পজিটিভলি জুলাই যোদ্ধাদের জন্য তারা কিছু করেন নাই। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এটা জানাতে বাধ্য হচ্ছি, যেখানে সরকার করে নাই, এখানে আমরা যা করছি এটা জনগণের জানা দরকার। আমরা প্রথমে নগদ 10,000 করে প্রত্যেক শহীদ পরিবারকে দিয়েছি, সাথে সাথে 17,000 টাকা দিয়ে একটা করে খাসি কোরবানি আমরা প্রত্যেকটা পরিবারকে দিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো জুলাই সংগ্রামীদের সাথে একাত্মতা প্রকাশ করা, সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আমরা সেটা চেষ্টা করেছি। আমরা সরকারকে বলবো এখনও যে আপনারা যখন জুলাই আনা হয় তখন ওনারা আরও পিছনের ইতিহাসে চলে যান। ভাই, পিছনের কোনো ইতিহাসই ফেলে দেওয়ার মতো না। 47 থেকে শুরু করে বা তারও আগে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করা থেকে শুরু করে 1757 সালে পলাশীর আম্রকাননে আমাদের পরাজয়ের পর, এরপর থেকে যত আন্দোলন হয়েছে কোনটাকে আপনি অস্বীকার করবেন? তারপরে 47, 52, 69, 70, এটাকে কেউ অস্বীকার করে? যারা এই বাদরামিটা করে জুলাই আসলেই চলে যায় আরও পিছনে। জুলাই তো যখন হয়েছে এটা হলো 24-এ হয়েছে, তার আগের ঘটনাগুলো তো কেউ অস্বীকার করে না। প্রত্যেকটা তাৎপর্য আছে, প্রত্যেকটার সাথে ইতিহাস জড়িত আছে, রক্ত জড়িত আছে, এবং প্রত্যেকটাকেই আমরা স্বীকার করি, আমরা সম্মান জানাই। কিন্তু একটার সাথে আরেকটাকে তুলনা করে বিভ্রান্তি তৈরি যারা করে, তারা আসলে জুলাইকে মনে প্রাণে ধারণ করে না। যারা জুলাইয়ের বিরোধী, জুলাই তাদের গলার কাটা, তারা না এটাকে হজম করতে পারতেছে, না এটাকে ফেলে দিতে পারতেছে। 5 কোটি মানুষ রায় দিল জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, সেটা বাস্তবায়ন না করে জুলাই রেখেছে, আর জুলাইকে নিয়ে কোণে কোণে বিভিন্ন তির্যক মন্তব্য করে জাতিকে আঘাত দিচ্ছে। আর এই ঈদের সময় একটা মানুষও আমি গতকালকে উত্তরা এলাকায় যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে বসেছি, দুপুর থেকে, জুমার পর থেকে লম্বা সময় একসাথে খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। তার আগের দিন শহীদ রাফিজের বাসায় আমি গিয়েছিলাম বনানীতে, তার মা ছবি হাতে নিয়ে শুধু বারবার মুসরা যাচ্ছিলেন। আজকে আমাদের ক্ষমতাসীনরা তারা এগুলো বুঝতে ব্যর্থ হচ্ছেন যে কী বড় ত্যাগের বিনিময়ে, কত বিশাল ত্যাগের বিনিময়ে বাংলাদেশের এই পরিবর্তনটা হয়েছে। আজকে জুলাইকে যদি অস্বীকার করা হয়, এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদকে স্বীকার করে নেওয়া, ফ্যাসিবাদকে মেনে নেওয়া এবং নতুন করে ফ্যাসিবাদকে আরও শক্তিশালী করা। জুলাই যারা মানবে না তারা ফ্যাসিবাদের দোষর। জুলাইকে অন্তর থেকে হোক আর বাইরে থেকে হোক, যারা চ্যালেঞ্জ করবে, জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তারা ফ্যাসিবাদের দোষর, এবং তারা নতুন করে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম করতে চায়। এটা আমি একেবারে ক্লিয়ারলি বলে দিলাম। এবং আমি মনে করি যে আমাদের সবারই এগিয়ে আসা দরকার। সেজন্য আমি, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা কষ্ট করে এসেছেন, আমরা আপনাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে সরকারকে বলবো, আমাদের মা বোনদের নিরাপত্তাটা দিন প্লিজ। আপনারা দেশ শাসন করেন, আমাদের মা বোনদের নিরাপত্তাটা দেন, আমাদের শিশুদের নিরাপত্তাটা দেন। মনে রাখবেন, উপরে একজন মহান আল্লাহ আছেন। আমি স্যার
মায়ের চোখের পানির হিসাব রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য আমরা সেই নিষ্পাপ আমাদের যে সন্তানগুলো, আমাদের যে ভবিষ্যৎগুলো, তাদের আর্তনাদ, তাদের মা বাবার আর্তনাদের কথা বিবেচনা করে আসুন আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করি। আসুন আমরা সবাই মিলে একটা নিরাপত্তাপূর্ণ বাংলাদেশ, একটা সমৃদ্ধির বাংলাদেশ, একটা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসলে রাষ্ট্র আপনি চালাইবেন দেশের জনগণকে অস্বীকার করে, জনগণকে তোয়াক্কা না করে, এই রাষ্ট্র আপনি সুন্দরভাবে চালাইতে পারবেন না। রাষ্ট্র চালাইতে হলে জনগণের মধ্যে ঐক্য লাগবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং লাগবে। অন্তত এগুলোর ব্যাপারে তো কোনো দ্বিমত থাকা উচিত না যে আমাদের শিশুদের নিরাপত্তা দিতে হবে, আমাদের মায়েদের নিরাপত্তা দিতে হবে, আমাদের জনগণকে নিরাপত্তা দিতে হবে। এখানে কি পলিটিক্স? এটা আপনারা বন্ধ করেন, যাতে কেউ কথা বলতে না পারে। আপনারা আরও সক্রিয় হন, টাস্ক ফোর্স গঠন করেন, যৌথ বাহিনী গঠন করেন। সন্ত্রাসী যারা, দর্শক যারা, তাদের তো কোনো দল নাই। তারা যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আসুন এই ঢাকা সিটি কর্পোরেশনে ঈদে যে অব্যবস্থাপনা আপনারা করেছেন মার্কেটে, এবং আপনারা বর্জ্য ব্যবস্থাপনায় যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং সার্বিকভাবে জনগণের সেবা দিতে আপনারা যেভাবে ব্যর্থ হয়েছেন, এই সিটি কর্পোরেশন নাগরিকরা আজকে দারুণভাবে তারা সেবা থেকে বঞ্চিত এবং সেবাগুলো আজকে দুর্নীতিগ্রস্ত। এই অবস্থায় আমরা অনতিবিলম্বে এই সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসনকে অপসারণ করে দ্রুত সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।